দর্শক, জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে সোমবার দিনভর সোচ্চার ছিল উত্তরের জনপদ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচির প্রথম দিনে অংশ নেন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্সা দিতে হবে ভারতকে। সুষ্ঠু পানি বন্টন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পারের ৫ জেলার ১৩০ কিলোমিটার এলাকায় ১১টি স্থানে জমায়েত হয় উত্তরের লাখো মানুষ। কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা বলেন, ভারত দ্রুত সময়ে পানির ন্যায্য হিস্সা না দিলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তা আদায় করা হবে। সোয়া ৩টায় লালমনিরহাটের তিস্তা রেল সেতু সংলগ্ন জনতার সমাবেশে ২ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল ১০টায় পদযাত্রা ও দুপুরে নদী পারাপার কর্মসূচি পালন হবে। আমরা আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই। যারা তারা সব বাঁধ ছেড়ে দেয়, গেট খুলে দেয়, তখন সে পানির তরে আমাদের ঘর বাড়ি গ্রাম ধানের ক্ষেত সব ভেসে যায়, তাই না? আবার যখন বন্ধ করে দেয় তখন আমার সমস্ত এলাকা খরায় শুকিয়ে খটখট হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার, এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। ওরা অনেক সময় বলে যে আমরা নাকি ভোট করতেছি। ভোট করার কারণে একটাই, যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে, আমার কথাটা বলবে কে? আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না, শান্তি আসবে, একটা স্থিতিশীলতা আসবে। যত দ্রুত জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে আহত চিত্র সাংবাদিক ও তাদের পরিবারের সাথে মতবিনিময়ে এই মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থানে আহত চিত্র সাংবাদিক ও তাদের পরিবারদের সাথে মতবিনিময় সভা আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ ফিরে এলে স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো চিহ্ন রাখবে না। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্রের ডালপালা ছড়াবে। জনগণই ডিসাইড করে নেবে জনগণ কাকে দায়িত্ব দিবে তাদের দেশ পরিচালনা। জনগণের দেশ পরিচালনার দায়িত্ব জনগণ তাদেরকে দিবে। কাজেই এই বিষয়টিতে যত দেরি হবে, আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি যে তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না। নতুন যে কোনো দলকে স্বাগত জানাবে বিএনপি, এমন মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারা ফিরে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। লক্ষ মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, আর কোনো অপেক্ষায় নাই। তারা তাদের মালিকানা ফিরে পেতে চায়। নির্বাচনকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হবে না। শেখ হাসিনা নির্বাচনকে বাদ দিয়েছে বলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, তার মধ্যে একটা দানব সৃষ্টি হয়েছে। আপনি নির্বাচনকে যত দূরে রাখবেন তত বেশি আপনার মধ্যে শেখ হাসিনা জায়গা করে নেবে। উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা তা এ সপ্তাহের শেষের দিকে জানাবেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে গণমাধ্যমকে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, রাজনৈতিক দলে যোগদানের আগেই অনুমানের উপর ভিত্তি করে সংবাদ প্রচার করছে অনেক গণমাধ্যম, যা উচিত নয়। তবে নতুন রাজনৈতিক দলে যোগদানের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া সারা দেশের প্রেস ক্লাবগুলোর কোন্দলের কারণে জেলা প্রশাসকরা সমস্যায় পড়ছেন বলে দাবি করেন তথ্য উপদেষ্টা। বলেন, গুজবের ব্যাপারে সম্মেলনে উদ্বেগ জানিয়েছেন ডিসিরা। অনুমানের উপর ভিত্তি করে এই ধরনের তথ্যগুলো ছড়ানো উচিত হচ্ছে না। বাইরে যারা আছে, বৈষম্যবিরোধী নাগরিক কমিটি, তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে এবং আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে,
কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সে বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারবো। জুলাই বিপ্লবের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দলের নতুন ছাত্র সংগঠন আসছে। নাম ও নেতৃত্ব ঠিক না হলেও সোমবার বিকেলে সংগঠনটির রূপরেখা তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন ছাত্র সংগঠনটি হবে মধ্যমপন্থী। যারা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করবে তাদেরই সমর্থন দেবে সংগঠনটি। সকল ধরনের সকল মতামতে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয়েছে। সেই প্রতিষ্ঠা মূলত এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে শিক্ষার্থীরা আর কোনো গেস্ট রুম গণরুম কালচার চায় না। আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্র রাজনীতিকে প্রতিষ্ঠা করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতি তৈরি করা, রাজনৈতিক ব্যবস্থাকে নারী বান্ধব করে তোলার মাধ্যমে নারী পুরুষে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা। চলতি মাসের মধ্যেই জুলাই অধিদপ্তর যাত্রা শুরু করবে বলে নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি আরও বলেন, ক্যাটাগরি ভিত্তিতে পরিচয়পত্র, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবার। জুলাই অধিদপ্তর একেবারেই শেষ পর্যায়ে, এই সপ্তাহে অধিদপ্তর আমার মনে হয় এটা শেষ হয়ে যাবে, অধিদপ্তর হয়ে যাবে। অধিদপ্তর হওয়ার নিরিখে একটা নীতিমালাও হয়েছে। নীতিমালা জুলাইতে, এটা চূড়ান্ত পর্যায়ে, এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তৈরি বিভিন্ন ডকুমেন্টারি ভারতীয় গণমাধ্যমের গুজবের বিপরীতে মোক্ষম জবাব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশের এই আন্দোলনকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়ায় অনেক ধরনের আজে বাজে কথা লেখে। আমার মনে হয় এই ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য একটা চপটে দেখা। ক্যাম্পাস জার্নালিজম এই অপরচুনিটিটা একটা ইয়াং ছেলে একটা মেয়েকে দেয়। এইটা আমার মনে হয় যে কি মনিটরের দিকে চেয়েও আমি যে এই অপরচুনিটি পাচ্ছি নিজেকে স্টোরি টেলিং করার, সেটাকে এক্সপ্লোর করা উচিত। রাজনৈতিক কারণে সংস্কারের সময় দেয়া না হলে তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। নির্বাচনী করি আর কোনো সংস্কার আমাদের মন্ত্রণালয়ে করি, সবই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। প্রতিটি কাজের যুক্তির জায়গা থেকে, বিজ্ঞানের জায়গা থেকে একটা ন্যূনতম সময়সীমা লাগে, নইলে এটা করা যায় না। এবং সেই জায়গাটির থেকে এই সময়টুকু এই সরকারকে দিতে হবে। রাজস্ব আদায় বাড়াতে রাজধানীর বাইরে করজালের বাইরে থাকাদের করের আওতায় আনার ব্যাপারে সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের ডিসি সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, প্রত্যক্ষ কর বাড়ানোর উপায় খুঁজছে সরকার। গ্রাম ও থানায় অনেক ব্যবসায়ী আছেন যারা ভালো আয় করেন কিন্তু কর দেন না, তাদের করজালের মধ্যে আনার পরামর্শ দিয়েছেন ডিসিরা। এছাড়া এসএমই ঋণ সহজ করার পরামর্শের পাশাপাশি দুর্গম অঞ্চলে যাতায়াত করতে সরকারি কর্মচারীদের আলাদা ভাতা দেওয়ার আবেদন জানিয়েছেন ডিসিরা। একই অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার বলেন, রমজানের স্বল্প মূল্যে খাদ্যশস্য সরবরাহ ও বিতরণ ব্যবস্থার সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো থানা হেডকোয়ার্টার বড় বড় দোকানগুলি আছে, সেগুলো কিন্তু তারা এখন একটু ট্যাক্স নেট, কারণ আমার ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনারা বোঝেন ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান, এইগুলোতে আমরা চেষ্টা করছি ওটাকে সহনীয় পর্যায়ে রেখে যাতে নেটটা বাড়ানো হয়, রেটটা না বাড়িয়ে যাতে আমরা নেটটা বাড়াই, এটা আমরা দেখি এই বাজেট আমরা চেষ্টা করি। রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে। প্রথমত আপনি ধরেন এই মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। এটা পাবে 15 টাকা কেজিতে পাবে প্রতি পরিবার।
রমজান ও গরমের মৌসুমে এসির তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস না রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজধানীতে জেলা প্রশাসকদের সঙ্গে সম্মেলনের দ্বিতীয় দিনে এ কথা বলেন তিনি। বিদ্যুৎ সংকট সমাধানে উৎপাদনের জন্য গ্যাসের সরবরাহ 12 MMCFD বাড়ানোর কথা জানান উপদেষ্টা। একই সঙ্গে 2600 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি। মিটারের সিএনজি চালিত অটোরিকশা চলাচলের বিষয়ে বিআরটিএর চিঠি প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, সিএনজি মালিক ও চালকদের সাথে আলোচনার প্রেক্ষিতে বিষয়টি সমাধান করা হবে। এই রমজান এবং গ্রীষ্মের গরমের মৌসুমে যাতে তারা সেটা নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই, কিন্তু এটাকে ওই যে 25 কিংবা তার ডিগ্রি কিংবা তার বেশিতে রাখতে হবে। এসি লোড প্রায় 5 থেকে 6,000 মেগাওয়াট, তো এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনারা দেখবেন যে এসিতে একটা থার্মোস্ট্যাট থাকে, তো এইটা আপনি যদি 25 কিংবা তার উপরে যদি করেন, তাহলে কিন্তু আমরা 2 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। আইন প্রয়োগের ক্ষেত্রে সরকার যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবেই কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করতে কোনো চ্যালেঞ্জ দেখছে না তারা। এছাড়া ডিসেম্বর ও জানুয়ারিতে মব জাস্টিস, হত্যা, চাঁদাবাজি, ছিনতাই অর্ধেকে কমে এসেছে। দুপুরে সেনানিবাসে সংবাদ সম্মেলনে কথা বলেন সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল আলম। এ সময়ে গেল 50 দিনে পরিসংখ্যান তুলে ধরা হয়। সেনা সদর থেকে বলা হয় গেল 28 ডিসেম্বর থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত 172টি অবৈধ অস্ত্র উদ্ধার ও 88টি অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা এবং 2142 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। দেশের 62টি জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কাজ করছে উল্লেখ করে কর্নেল শফিকুল ইসলাম বলেন, বিদেশি দূতাবাসের ও পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করে যাচ্ছে তারা। জানানো হয়, কুকি চীন ইস্যুতে সেনাবাহিনী শক্ত অবস্থান ও লামায় রাবার বাগানে 20 জন শ্রমিক গুম হবার ঘটনায় নিয়েও কাজ করা হচ্ছে। 20 জনের মতো শ্রমিকদেরকে গুম করা হয়েছে। এটা দুষ্কৃতকারী কোনো একটি দল করেছে। আমাদের পেট্রোল শুধুমাত্র আর্মি না, পুলিশ, বিজিবি, আনসার এই পেট্রোল চলমান আছে। এখন পর্যন্ত যারা এই অপহরণ করেছে তারা একটি নাম্বার দিয়ে তাদেরকে যে কিছু র্যানসাম বা টাকা চেয়েছে, বাট আমাদের পেট্রোল চলমান আছে। অতি শীঘ্রই এটা যাতে এদেরকে অপহরণকারীদের কাছ থেকে এদেরকে উদ্ধার করা যায়, এই কাজ চলমান। ফেসবুকে আওয়ামী লীগের হরতালের ঘোষণায় নিরাপত্তায় কোনো প্রভাব পড়বে না। এরপরেও যে কোনো সহিংসতা মোকাবেলায় পুলিশের সর্বাত্মক প্রস্তুতি আছে জানিয়ে রাজধানীবাসীকে শঙ্কামুক্ত থাকতে বলেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। তেজগাঁও উপ পুলিশ কমিশনার কার্যালয় উদ্বোধন শেষে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার আরও বলেন, রাজধানীতে অপরাধ প্রবণতা কমেছে। পুলিশের ব্লক রেইড, পেট্রোল অভিযান বাড়ানোয় ছিনতাই আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে সড়ক অবরোধ করে বিভিন্ন গোষ্ঠীর দাবি দেওয়া ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ ও নাগরিক ভোগান্তি তৈরি করছে জানিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের অনুরোধ করেন তিনি। আমাদের পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা আছে, প্রস্তুতি আছে, আমরা কাজ করতেছি। অতীতেও দিছে, তো গত 1-1.5 মাসে তো এরকম প্রোগ্রাম ফেসবুকে আরও দিছে, সেগুলো আমরা মোকাবেলাও করছি। তবে ল অ্যান্ড অর্ডার গুড। ওই বিচ্ছিন্ন কিছু ওই দাবি দাওয়া নিয়ে কিছু গোষ্ঠী রাস্তায় আসে, ট্রাফিকিংটা বন্ধ করে। ইহা ব্যতীত ল অ্যান্ড অর্ডার গুড, ছিনতাই কমে গেছে। ফেব্রুয়ারির মধ্যেই প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা সব বই হাতে পাবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান চন্দ্রন রায়। সকালে গাজীপুরের শ্রীপুরে পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান তিনি। স্থানীয় একটি রিসোর্টে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশ। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা জানান উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম। ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকটা বাচ্চাই বই পেয়ে যাবে, প্রাইমারির বইগুলো। প্রাইমারি শিক্ষা যেন মানটা বাড়ে, আমরা সেই চেষ্টা করছি।
এবং যেসব জায়গাতে প্রাইমারি স্কুলগুলো ভালো চলে সেখানে কিন্তু লোকজন প্রাইমারি স্কুলে ভর্তি করার জন্যই ভিড় করে। 1 2 নম্বর হচ্ছে আমরা দেখব যেসব কিন্ডারগার্টেনগুলো চলে তারা যেন আমাদের জাতীয় যেটা কারিকুলাম রয়েছে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য সেগুলো তারা ফলো করে। রোহিঙ্গারা যে কোনো নতুন করে এনআইডি কার্ড না পায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, কত রোহিঙ্গার কাছে এনআইডি কার্ড আছে তার সঠিক তথ্য সরকারের কাছে না থাকলেও সেই সংখ্যা খুব বেশি নয়। এদিকে পাসপোর্ট করতে হলে এনআইডি কার্ড লাগবে, তাই পুলিশ ভেরিফিকেশন না থাকলেও কোনো সমস্যা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এর আগে সোমবার সকালে কোস্ট গার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়ে সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটার হচ্ছেন দক্ষিণ সিটি কর্পোরেশনে, জন্ম নিবন্ধন দিচ্ছেন উত্তর সিটি কর্পোরেশনে। আমার সন্দেহটা আরও চাঙ্গা হয়েছে। তারপরে মায়ের আইডি কার্ড যাচাই করতে গিয়ে দেখলাম মায়ের নাম সে বলতেছে ঠিক, কিন্তু মায়ের আইডি কার্ডে স্বামী হিসেবে তার বাবার নাম নেই, অন্য লোকের নাম। এবং এখানে এই আইডি কার্ডটা এডিট করে এখানে ঠিকানা দেওয়া রাউজান, কিন্তু এই ঠিকানা আমরা দেখতেছি সে পল্লবীর ভোটার, ঢাকা, এবং তার গ্রামের বাড়ি হচ্ছে দিনাজপুর। তার মানে যাবতীয় তথ্যই বৈপরীত্য আর কি। এদিকে রোহিঙ্গা সন্দেহে নতুন ভোটার হতে আসা ব্যক্তিকে আটক করেছেন ডেমরা থানা নির্বাচন অফিস। দাখিল করা কাগজপত্রে তার নাম এ মজিদ হক। সোমবার সকালে তাকে আটকের পর ডেমরা থানা নির্বাচন অফিস জানায়, ভোটার হতে আসা ওই ব্যক্তির কাগজপত্রে তথ্যের গরমিল পাওয়া যায়। এ সময় থানা নির্বাচন অফিসার আহসান হাবিব জানান, জন্ম নিবন্ধন পাসপোর্টে ত্রুটি থাকায় তাকে ভোটার করা হয়নি। পরে শ্যামপুর থানায় মজিদ হককে হস্তান্তর করা হয়। এখন থেকে কোনো প্রতিষ্ঠানকে জাতীয় পরিচয়পত্রের সব তথ্য একসাথে যাচাই করতে দেবে না জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। একই সাথে এনআইডি সংশোধনের সব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির ডিজি। সোমবার আগারগাঁওয়ে নিয়মিত ব্রিফিংয়ে মহাপরিচালক বলেন, আগ্রহী প্রতিষ্ঠান যেসব তথ্য যাচাই করতে চাইবে তা সঠিক না ভুল জানিয়ে দেবে নির্বাচন কমিশন। যাচাইয়ের কাজটা আমাদের এন্ড থেকে হবে। যে কোনোভাবেই হোক আমাদের ডেটাটা সংরক্ষণ করতে হবে এবং এই ডেটা যাতে কোনোভাবেই অন্যের হাতে বা অন্যভাবে চলে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। তা সেই কারণে আমরা কিন্তু আর একটা মেজার্স নিতে যাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে যারাই ওই সিস্টেমটা চালু করবে বা ওই সিস্টেমটা ব্যবহার করবে বা ওই সিস্টেম ডেভেলপ করবে তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব। আদালতের আদেশ, নির্দেশ ও রায় বাস্তবায়ন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে জেলা প্রশাসকদের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা বলেন প্রধান বিচারপতি। তিনি আরও বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় 24-এর গণ আন্দোলনের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বিচার বিভাগের কর্মকর্তা ও ডিসিদের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান প্রধান বিচারপতি। বলেন, বিচারক ও জেলা প্রশাসকরা কেউ কারো থেকে বিচ্ছিন্ন নয়। The Deputy Commissioner in our administrative structure embodies the convergence of governance, public service, and justice. You are the bridge between the executive authority and the people, bearing the delicate task of maintaining law and order, overseeing development initiatives, and upholding the dignity of the state. বাংলা একাডেমিতে 175 জনের নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। নথিপত্র যাচাই করে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল হাসান। দুপুরে বাংলা একাডেমিতে দুদকের এনফোর্সমেন্ট টিমের অভিযান শেষে তিনি বলেন, 2022 সালের 20 ডিসেম্বর 175 জনকে নিয়োগ দেয় বাংলা একাডেমি, যেখানে 50,000 চাকরি প্রত্যাশীর মধ্য থেকে 4,000 জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয়। এর মধ্যে 500 জনকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ডাকা হয়। তবে ফলাফল প্রকাশ না করে আর্থিক লেনদেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে 175 জনকে নিয়োগ দেওয়া হয়। এদিকে নিয়োগে অনিয়ম এবং স্বজনপ্রীতির বিষয়টি অবহিত আছেন বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক। তিনি জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে দুদক।
বাংলা একাডেমিতে অনেকগুলো কাজই খুব বিশেষ ধরনের, এডিটিং, প্রুফ রিডিং কিংবা বই পুস্তক প্রকাশ করা বা পত্রিকার সঙ্গে কাজ করা। ফলে ওই অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়ার একটা ব্যাপার আমাদের নিয়োগ বিধিমালায় আছে। মন্ত্রণালয় যখন আমাদের চিঠিপত্র দিয়েছে কিংবা একটা প্রসেসের মধ্যে গেছে, তখন আমরা খানিকটা আশ্বস্ত হয়েছি যে একটা ইয়ে পাওয়া যাবে, কিন্তু সেটাও ঠিক প্রসিডিউরাল ব্যতিক্রম খুব বেশি পেয়েছে বলে আমরা শুনিনি। এখন যদি ফার্দার ইনভেস্টিগেট হয় তাহলে হয়তো সেটা আমরা বুঝতে পারবো, আমাদের জন্য ভালো হবে। প্রায় 10 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও ব্যাংকে সন্দেহজনক লেনদেনেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কুমিল্লা 11 আসনের সাবেক এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় 7 কোটি 39 লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা ও মুজিবুল হকের ক্ষমতা অপব্যবহার করে প্রায় 3 কোটি 28 লাখ টাকার সম্পদ অর্জন করেন। এসব অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান শেষে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 7 কোটি 39 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জনাব হনুফা আক্তার রিক্তা এবং তার স্বামী জনাব মোহাম্মদ মুজিবুল হক, সাবেক সংসদ সদস্য কুমিল্লা 11-র বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থ পাচার ও ঋণ খেলাপের সঙ্গে জড়িত আওয়ামীপন্থী অর্থনীতিবিদদের একটি পক্ষ পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে অর্থনীতি সমিতির অ্যাডহক কমিটি। আওয়ামীপন্থীরা অন্তর্বর্তী কমিটি গঠন করে অ্যাডহক কমিটিকে সরিয়ে সমিতি দখলের পায়তারা করছে বলেও অভিযোগ তাদের। সোমবার দুপুরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে গঠিত অ্যাডহক কমিটি ইস্কাটনে অর্থনীতি সমিতির কার্যালয়ে পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন করতে গেলে একদল লোক বাধা দেয়। বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা ধস্তাধস্তির পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সংবাদ সম্মেলন করেন অ্যাডহক কমিটির সভাপতি। বলেন, 5 আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গঠিত হয় অ্যাডহক কমিটি, কিন্তু আওয়ামীপন্থীদের নিয়ে একদল অন্তর্বর্তী কমিটি গঠন করে সমিতি দখলে নেওয়ার পায়তারা করছে। এখানে ডক্টর খালেকুজ্জামান, ডক্টর আবুল বরকত, ডক্টর আইনুল ইসলাম, তারপর ডক্টর হান্নানা বেগম, ডক্টর জামাল উদ্দিন, এরা বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক, বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি কমিটির চেয়ারম্যান হিসেবে এই ব্যাংক খাত লুট করেছে এবং খেলাপি ঋণ জেনে শুনে খেলাপি ঋণ দিছে এবং বিদেশে টাকা পাচারে তারা সহযোগিতা করেছে। পতিত স্বৈরাচারের দোসর যারা এবং বর্তমান অ্যাডহক কমিটি তারা সিদ্ধান্ত নিছে যে আমরা যারা পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি, আমাদের এই সমস্ত আন্দোলন এগুলা অসাংবিধানিক এবং এগুলা ন্যায় নীতি পরিপন্থী। আমরা অপান্তেয় এই ধরনের কিছু শব্দ, বিদ্রুপাত্মক কিছু শব্দ ব্যবহার করছে, যেটাই সমিতির সাথে যায় না। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 9 মার্চ তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুর ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় 16টি মামলা আছে। মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। 200 জনেরও বেশি নিরীহ ছাত্র জনতাকে হত্যা, আহতদের চিকিৎসায় বাধা দেওয়া সহ বিভিন্নভাবে তারা অপরাধ সংঘটিত করেছে। প্রসিকিউটর বলেন, তদন্ত রিপোর্ট দাখিলের পর অভিযোগের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানানো হবে। এর আগে সোমবার সকালে আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া সহ 5 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়, আর দুপুরে হাজির করা হয় আতিকুল ইসলামকে। প্রাথমিকভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, 200 জন নিরীহ নিরস্ত্র জনগণকে হত্যা করা হয়েছে, তাদের চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে, তাদেরকে এই হেলমেট বাহিনী যারা এই ছাত্র যুবলীগ এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে পুলিশকে বা সহযোগিতাও দিয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। তাদেরকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রাজধানীর মিরপুর থানায় আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
একই মামলায় 3 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এছাড়া ভাটারা থানার মামলায় 3 দিন করে রিমান্ড আদেশ দেওয়া হয়েছে টাঙ্গাইল 5 আসনের সাবেক সংসদ সদস্য সানোয়ার হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা আনসারিকে। একই আদালত রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, সাবেক সচিব মোস্তফা কামাল উদ্দিন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। দুইটি মামলায় তদন্তকারী কর্মকর্তা, একটা হলো মিরপুর থানা মামলা, এটাও একটি হত্যা মামলা। এই মামলায় 4 জনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। তারা হলেন সাবেক অবৈধ মন্ত্রী মেনন, হাসানুল হক ইনু এবং শাকিল আহমেদ এবং ফারজানা রূপা। এদের জন্য তদন্তকারী কর্মকর্তা, এটা একটি হত্যা মামলা। এই মামলায় 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত ফারজানা রূপা এবং শাকিল আহমেদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং হাসানুল হক ইনু এবং মেননকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও বাংলাদেশ যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এই আদেশ দেন। এর আগে দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মোনালিসাকে আদালতে হাজির করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাবেক মন্ত্রীর স্ত্রী মোনালিসাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় করা আরেকটি মামলায় তাকে সোনে অ্যারেস্ট দেখানো হয়। গতকাল বিকেলে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। রাতেই ঢাকা থেকে প্রিজন ভ্যানে মেহেরপুর থানায় আনা হয়। বান্দরবানে অপহরণ হওয়া রাবার বাগানের 26 শ্রমিকের ভেতর পালিয়ে এসেছেন একজন। লামা উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম মুরুংঝিরি এলাকায় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অস্ত্রের মুখে শ্রমিকদের অপহরণ করা হয়। তারা সবাই কক্সবাজারের রামু, ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা। অপহরণের 24 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি আরও 25 শ্রমিকের। উল্টো অপহৃতদের মুক্তিপণ বাবদ জনপ্রতি 50,000 টাকা দাবি করেছে সন্ত্রাসীরা। শ্রমিকদের উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর দক্ষিণ মাইজবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকায় পিকআপ কাভার্ড ভ্যান সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। স্থানীয়রা জানান, নির্মাণ শ্রমিকদের বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশ্যে যাচ্ছিল। মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফিজি মাদ্রাসা এলাকায় পৌঁছলে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হয়। এ সময় আহত হয় অন্তত 10 জন। তাৎক্ষণিকভাবে আহতদের বেশ কয়েকজনকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও একজন মারা যান। আহতদের মধ্যে আশঙ্কাজনক 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মর্গে পাঠানো হয়েছে। সামনে একটা গাড়ি ছিল, ছোট গাড়ি, আর কভার ভ্যান এসে হিসেদি মারে দিছে। যদি ব্রেক করতো তাহলে কিছু মানুষ মারা যাইত না। সে চালাইলে চলে গেছে, ডলি দিছে। ঢাকামুখী একটি ছোট পিকআপের মধ্যে, খোলা পিকআপের মধ্যে অনেক শ্রমিক ছিল। তার পেছনে একটি কাভার্ড ভ্যান প্রচন্ড সজোরে ধাক্কা মারে এবং ধাক্কাতে এই কাভার্ড ভ্যানটি আমাদের যে রোড ডিভাইডার আছে, আইল্যান্ড আছে, আইল্যান্ডের উপর উঠে যায় এবং আমরা যদি জানতে পারি যে ওখানে স্পট ডেড হয় 5 জন। বেশিরভাগ শিশুরই ক্যান্সার নিরাময়যোগ্য, যা দ্রুত শনাক্ত করে চিকিৎসা দেয়া গেলে 70% রোগী সেরে ওঠে। সোমবার আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবসের আলোচনায় এসব বিষয় উঠে আসে। বক্তারা বলেন, সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই সংক্রমণ জিনগত। এছাড়া ভাইরাস, খাদ্যে ভেজাল ও পরিবেশগত সমস্যায় শিশুদের ক্যান্সার হয়। তবে প্রাথমিকভাবে এই রোগ শনাক্ত করা গেলে বেশিরভাগ শিশুরই ভালো হওয়ার সম্ভাবনা আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশনের ভর্তি পরীক্ষায় সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে নিরাপদ সড়ক আন্দোলন নিশ্চা। ভর্তি পরীক্ষার প্রথম দিন থেকে ক্যাম্পাসের
সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে কাজ করছে সংগঠনটি। ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় বাইক সার্ভিস থেকে শুরু করে তথ্যভিত্তিক সহযোগিতা প্রদান করে। এছাড়া ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ঢাকা আরিচা মহাসড়কের সার্বিক যানজট নিরসনে কাজ করছে নিষ্ঠা। সংগঠনটির ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকরা। তারুণ্যের উৎসব উপলক্ষে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী র্যালি। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, মাদককে না বলুন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালির আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 21 আমার চেতনা স্লোগানে ইতালিতে অনুষ্ঠিত হয়েছে অঙ্কুরের 13তম প্রয়াস। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলাদেশ সম্পর্কে জানান দিতেই ছিল এই আয়োজন। রোমে অনুষ্ঠিত এই আয়োজনে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্ধশতাধিক প্রতিযোগী। বাংলাদেশের ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও গর্ববোধ জাগিয়ে তোলার এই আয়োজনে ছিল বর্ণমালা আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত প্রতিযোগিতা, যেখানে শিশুরা নিজেদের মনের মাধুরীতে ফুটিয়ে তোলে বায়ান্নর ভাষা আন্দোলন ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য। আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির রাজনৈতিক ব্যক্তিত্ব গুস্তাভো পাভনো। তৃতীয় ধাপে ভারতের 112 অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার রাত 10:30টায় তাদের বহনকারী মার্কিন সামরিক এয়ারক্রাফটটি অবতরণ করে ভারতের পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে, যাদের মধ্যে 44 জন হরিয়ানার, 33 জন গুজরাটের, 31 জন পাঞ্জাবের ও 2 জন উত্তরপ্রদেশের, 1 জন উত্তরাখণ্ডের ও 1 জন হিমাচল প্রদেশের বাসিন্দা। এর একদিন আগে দ্বিতীয় দফায় 119 অবৈধ অভিবাসীকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে অবৈধ অভিবাসীদের গণহারে প্রত্যাবাসনের কাজ করে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। এর আওতায় মোট 335 ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও গেল শুক্রবার ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে তাতে দৃশ্যমান কোনো ফলাফল দেখা যাচ্ছে না। নিরাপত্তা রক্ষায় ইউক্রেনের সৈন্য পাঠাতে প্রস্তুত আছে যুক্তরাজ্য। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রামে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, তবে সে বৈঠকে থাকবে না ইউক্রেন কিংবা ইউরোপের কোনো প্রতিনিধি। এমন ঘোলাটে পরিস্থিতিতে সোমবার ফ্রান্সের প্যারিসে জরুরি বৈঠক ডেকেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এ পরিস্থিতিতে শান্তি চুক্তির অংশ হিসাবে প্রয়োজনে ইউক্রেন ভূখণ্ডে সেনা পাঠাতে প্রস্তুত বলে জানায় যুক্তরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ইরানের বিরুদ্ধে লড়াই শেষ করার অঙ্গীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার জেরুজালেম সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। গত 16 মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলে শক্তিশালী আঘাত করেছে বলে দাবি করেন ইসরায়েল প্রধানমন্ত্রী। এছাড়া হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুমকি পুনর্ব্যক্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কিছুতেই ইরানকে পারমাণবিক ক্ষমতাধর হতে দেওয়া যাবে না। এছাড়া মধ্যপ্রাচ্যে শান্তির জন্য হুমকি স্বরূপ সবকিছুর পেছনে ইরানের হাত আছে বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ জানিয়ে হামাসকে নির্মূল করতে হবে বলেও মন্তব্য করেন রুবিও। ইসরায়েলের যুদ্ধ লক্ষ্যগুলোর সমর্থনও জানায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে হামলা চালিয়ে দক্ষিণ গাজায় 3 পুলিশ সদস্য হত্যা করা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাস। যুক্তরাষ্ট্রের ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় কেন্টাকি অঙ্গরাজ্যে 9 জন সহ মোট 10 জনের প্রাণহানি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার।
বন্যা ও বৈরী আবহাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হতে পারে, পাশাপাশি হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা করেছেন তিনি। আরও উদ্বেগজনক হলো ঘন্টায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। তবে নদীর তীরবর্তী অঞ্চল সহ বন্যার ঝুঁকিতে থাকা সব এলাকায় পরিস্থিতি মোকাবেলায় কাজ চলমান বলেও উল্লেখ করেন কেন্টাকির গভর্নর। ইতিমধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধারকারী দলগুলো ১,০০০-এর বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে। পেটের সমস্যা নিয়ে পেরুর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্থগিত করা হয়েছে তার কনসার্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে শাকিরা জানান, স্থানীয় সময় শনিবার রাতে তাকে হাসপাতালের ইমার্জেন্সিতে যেতে হয়। তিনি এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। এরই মধ্যে কোনো ধরনের পারফর্ম করতে নিষেধ করেছেন চিকিৎসকরা। কনসার্ট স্থগিতের জন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। গায়িকার দ্রুত আরোগ্য কামনা করে অনুরাগীরা হাসপাতাল ও হোটেলের বাইরে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ভিড় জমান। ঘোষণা করা হলো চলচ্চিত্রের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ বাফটা ফিল্ম অ্যাওয়ার্ড। এবছর বাফটার সেরা সিনেমার পুরস্কার জিতেছে জার্মান পরিচালক এডওয়ার্ড বার্জারের সিনেমা কনক্লেভ। এই চলচ্চিত্র একসঙ্গে জিতে নিয়েছে 4 পুরস্কার। আলোচিত দ্য ব্রুটালিস্ট সিনেমাকে পেছনে ফেলে সেরা চলচ্চিত্রের পুরস্কার গেছে কনক্লেভের কাছে। এদিকে মার্কিন চলচ্চিত্র নির্মাতা ব্র্যাডি করবেটের দ্য ব্রুটালিস্টও জিতে নেন 4 পুরস্কার। ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে দ্য ব্রুটালিস্টের জন্য সেরা প্রধান অভিনেতার পুরস্কার জিতে নেন অ্যাড্রিয়ান ব্রোডি। মার্কিন চলচ্চিত্র অ্যারোনার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। এবারে খেলা প্রসঙ্গ। স্টেডিয়ামের সংস্কার কাজে অতিরিক্ত সময় লাগার কারণ খতিয়ে দেখছে ক্রীড়া মন্ত্রণালয়, আর নারী ফুটবলারদের বিষয়টি বাফুফে সমাধান করবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিয়ম তো এখান থেকে বোঝা যায় যে 5 বছর বা 6 বছর কোনো একটা স্টেডিয়ামের সংস্কার কাজে লাগার কথা না। এছাড়াও আমরা জানতে পেরেছি যে যথাযথভাবে এই স্টেডিয়ামটা যেই সংস্কার কাজের ইয়েটা নেওয়া হয়েছে, উদ্যোগটা, সেটা বহন করার মতো, যেহেতু এটা অনেক পুরনো স্টেডিয়াম, বহন করার মতো সেই ফিজিবিলিটিও নিয়েও প্রশ্ন আছে। এই সব কিছুই আমরা দেখছি। সাফ জিতেছে বলেই সেই সম্মানটা দেওয়া হচ্ছে। তবে ফেডারেশনের সাথে আমার যতটুকু কথা হয়েছে, দেখুন, স্পোর্টসের সাথে আরেকটা শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এবং যেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কিংবা এই বিষয়টা সমাধান করার দায়িত্বটা বাফুফের, এবং বাফুফে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সাবেক অধিনায়কদের সাথে আলোচনায় বসলেন ফারুক আহমেদ। তবে হাজির ছিলেন না তামিম ইকবাল। বোর্ড সভাপতির আমন্ত্রণে বিসিবিতে যান জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস, আশরাফুল্লাহ। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সাবেকদের সাথে মতবিনিময় সভায় আলোচনা হয় আগামী দিনের ক্রিকেট পরিকল্পনা নিয়ে, যেখানে বিপিএলের পাশাপাশি অন্যান্য ক্রিকেটীয় টুর্নামেন্টের মনোনয়নের সাবেকদের পরামর্শ কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। বিসিবি কর্তারা এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পূর্বে দেশের প্রতিনিধিত্ব করা সাবেক ক্রিকেটাররা। তারা চান আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে। অবশ্য আমন্ত্রণ পেলেও মতবিনিময় সভায় আসেনি তামিম ইকবাল। দেশের দ্রুততম মানবের খেতাব জিতলেন ইসমাইল হোসেন। একই দিনে রেকর্ডে 16তম বার দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার। আগের বারের চেয়েও এবার কম সময়ে নিয়েছেন শিরিন। 12.01 সেকেন্ড সময় নিয়েছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। আর 3 বছর পর আবারও পুরুষদের 100 মিটার স্প্রিন্টে দ্রুততম মানবের খেতাব জিতে নিয়েছেন একই সংস্কার ইসমাইল হোসেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো করতে সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ দিলেন দেশসেরা 2 অ্যাথলেট। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।